মলিতা দেবী আজ বছর 5 হলো বিধবা হয়েছে। স্বামী মারা যাবার সময় তার নামে ব্যাংকে কিছু ফিক্সড ডিপোজিট আর এই 4 কামরার দোতলা বাড়িটা রেখে গিয়েছিল। বড় ছেলে অতনু আর ছোট ছেলে সায়ন্তন দুজনকেই মলিনা দেবী অনেক কষ্ট করে মানুষ করেছে। বড় ছেলে একটি বেসরকারি সংস্থায় ভালো পদে আছে, আর ছোট ছেলে নিজের একটা ছোটখাটো ব্যবসা শুরু করেছে। 2 ছেলেরই বিয়ে হয়েছে। মলিনা দেবী ভাবতেন 2 ছেলে আর 2 বৌমা নিয়ে তার সংসারটা একদম ভরপুর। তিনি নিজের রান্নাঘরে বেশি সময় কাটাতেন না, কারণ বড় বৌমা অন্য আর ছোট বৌমা রিয়া মিলে সংসারটা সামলাতো। মলিনা দেবীর কাজ ছিল শুধু বিকেলের পাড়ার মন্দিরে যাওয়া আর ঘরের এক কোণে বসে ভগবানের নাম করা। তিনি ভাবতেন বৌমারা তাকে সমীহ করে চলে, কিন্তু আসল সত্যটা যে অন্য তা দিয়ে টের পেলেন একটা বৃষ্টির দুপুরে। সেদিন শরীরটা ম্যাজম্যাজ করায় মলিনা দেবী বিকেলের দিকে মন্দিরে যায়নি। হলের পাশে বারান্দায় ইজি চেয়ারে বসে একটু চোখ বুজেছিলেন। হঠাৎ ডাইনিং রুম থেকে 2 বৌমার গলা শুনতে পেলেন। বড় বৌমা অনন্যাকে বলছে, জানিস রিয়া, মা তো সারাদিন ওই ঘরে বসেই থাকেন, অথচ বাড়ির সবচেয়ে বড় আর আলো হাওয়ার পাওয়া ঘরটি উনি আটকে রেখেছেন। আমাদের ছেলেটা বড় হচ্ছে, ওরা একটা পড়াশোনার আলাদা ঘরের দরকার। রিয়া ফিস ফিস করে উত্তর দিল, ঠিক বলেছেন দিদি। আর তাছাড়া মাসের শুরুতে যে টাকা উনি সংসারের জন্য দেন তা দিয়ে কি আর এই বাজার খরচ চলে? ওনার তো নিজের কোনো খরচাই নেই, অথচ ফিক্সড ডিপোজিটের সুদের টাকাগুলো ব্যাংকেই জমে থাকে। ছেলেরা মুখ ফুটে বলতেও পারে না, কিন্তু আমাদের কিছু করতে হবে। মলিনা দেবী বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। তিনি বুঝলেন এতদিন যেটাকে তিনি শ্রদ্ধা ও সমীহ ভাবতেন সেটা আসলে ছিল তার সম্পত্তি আর টাকার প্রতি লোভ। ছেলেরা যে বউদের এই চক্রান্তের কথা জানে না তাও নয়, তারাও আসলে নীরব দর্শক। পরের দিন সকালেই মলিনা দেবী কাউকে কিছু না জানিয়ে ব্যাংকে গেলেন। তার উকিল বন্ধু সুশোভন বন্ধুর সাথে দেখা করে একটা বিশেষ ব্যবস্থা করলেন। তার ঠিক 1 সপ্তাহ পর এক রবিবার সকালে মলিনা দেবী নিজেকে সবাইকে ডাইনিং রুমে ডাকলেন। 2 ছেলে আর 2 বৌমা ভাবলো হয়তো মা নিজে থেকেই ঘর ছেড়ে দেওয়া বা টাকা দেওয়ার কথা বলবেন। সবার মুখে একটা চতুর হাসি আভাস। মলিনা দেবী সোফায় বসে শান্ত গলায় বললেন, অতনু, সায়ন্তন, তোদের দুজনেরই তো এখন সংসার খরচ বেড়েছে, বৌমাদেরও অনেক অভাব অভিযোগ আছে। তাই ভাবলাম তোদের এই টানাটানির সংসার থেকে আমি এবার মুক্তি নেব। বড় ছেলে অতনু একটু আমতা আমতা করে বললে, মানে তুমি কি বলতে চাইছো মা? তুমি কোথায় যাবে? মলিনা দেবী হাসলেন, বললেন, আমি কোথায় যাচ্ছি না, তোমরা এই বাড়িটা ফাঁকা করে দাও। আমি সুশোভনের সাথে কথা বলে এই বাড়িটা একটা স্বনামধন্য ওয়ার্কিং উইমেন্স হোটেল এর সংস্থা লিজে দিয়েছি। আগামী মাসে 1 তারিখ থেকে ওরাই এই বাড়িটা দেখভাল করবে। আর নিচের তলায় 2টো ঘর আমি নিজের জন্য রেখেছি। সেখানে আমি আর আমার এই বয়সের কিছু নিঃসঙ্গ মানুষ একসঙ্গে থাকবো, গল্প করব। ছোট বৌমা রিয়া আকাশ থেকে পড়ে বলল, সে কি মা, আমাদের না জানিয়ে আপনি এত বড় সিদ্ধান্ত নিলেন? আমরা এই বাড়ি ছেড়ে কোথায় যাব? মলিনা দেবী এবার সোজা হয়ে বসে 2 বৌমার দিকে তাকিয়ে বলে, তোমরা তো আমার ঘরের আলো হাওয়া আর আমার ফিক্সড ডিপোজিটের টাকা নিয়ে খুব চিন্তায় ছিলে। ভাবলাম তোমাদের এই চিন্তা থেকে মুক্ত করে দিই। তোমরা নিজেদের উপার্জনে আলাদা ফ্ল্যাট ভাড়া করে নাও, সেখানে নিজেদের মতন করে স্বাধীনভাবে থেকো। আর আমার জমানো টাকা সেটা আমি একটা অনাথ আশ্রমের বাচ্চাদের পড়াশোনার জন্য ট্রাস্ট বানিয়ে দিয়েছি। আমার যতটুকু প্রয়োজন হোস্টেলের লিজের টাকা থেকে আমার চলে যাবে। 2 ছেলের মায়ের এই রূপ দেখে স্তব্ধ হয়ে গেল। বড় ছেলে রেগে গিয়ে বলল, মা, তুমি নিজের ছেলেদের রাস্তায় বসিয়ে পরকে ঘর ছেড়ে দিলে? মলিনা দেবী শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন,
যে ছেলেরা মায়ের আত্মসম্মান আর মায়ের অধিকারকে বউদের ডাইনিং টেবিলে আলোচনার বিষয়বস্তু হতে দিতে পারে, তারা মাকে শুধু একটা টাকার উৎস মনে করে। মা নয়, নিজের ভালো থাকাটা এবার আমি নিজেও বুঝে নিলাম। ছেলেরা ও বৌমারা মাথা নিচু করে বসে রইল। মলিনা দেবী নিজের ঘরের দিকে হেঁটে গেলেন। আজ তার মনে হলো খাঁচার পাখিটা ডানা মেলে খোলা আকাশে উড়ে গেল। আসলে পরনির্ভরশীলতা মানুষকে দুর্বল করে দেয়, আর আত্মনির্ভরশীলতা মানুষকে দেয় মাথা উঁচু করে বাঁচার শক্তি। সন্তানকে স্নেহ দেওয়া উচিত, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কখনোই না। নিজের অধিকার নিজেকেই রক্ষা করতে হয়। কলমে সুষমা প্রধান, পাঠে অনিতা ভট্টাচার্য।